প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকের কার্যক্রম কিংবা আরও স্পষ্ট করে বললে ব্যাংকের কাছে একজন গ্রাহক কি চান, এই প্রশ্নের যে উত্তর খোঁজা, সেটি কিন্তু শুধু বাংলাদেশের ব্যাংকগুলো খোঁজার চেষ্টা করছে বিষয়টি এরকম নয়। বৈশ্বিকভাবে সকল দেশের ব্যাংকগুলোই কিন্তু তার গ্রাহককে সর্বোচ্চ যে সেবা কিংবা সন্তুষ্টি তৈরি করার লক্ষ্যে কিন্তু কাজ করছে। সময়ের প্রেক্ষাপটে আগের যে ব্যাংকিং এর যে ধারণাগুলো ছিল, যে সেবার যে ধরনগুলো ছিল সেই জায়গাতে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আমরা ডিজিটাল ব্যাংকিংয়ের যে প্রসঙ্গ দেখছি, যে কিভাবে একজন গ্রাহককে তিনি যেখানেই অবস্থান করছেন সেখানে থেকেই তাকে ব্যাংকিং সেবাগুলো দেওয়া যায়, অথবা তিনি সেবাগুলো নিতে পারেন, এইভাবে গ্রাহককে কিন্তু প্রস্তুত করা। এই প্রস্তুতির পাশাপাশি ব্যাংকগুলোর যে প্রস্তুতি রয়েছে অভ্যন্তরীণভাবে, এবং এই কার্যক্রমকে অত্যন্ত স্বচ্ছতার সাথে জবাবদিহিতার মধ্য দিয়ে, একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত করার যে প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। ডিজিটাল ব্যাংকিংয়ের যে প্রসঙ্গ অথবা এই সেবার হাত ধরে এজেন্ট ব্যাংকিংয়ের প্রসঙ্গ, ডিজিটাল লোনের যে প্রসঙ্গ, এবং আমাদের দেশে মোবাইল ব্যাংকিংয়ের যে বিষয়গুলো আমরা দেখছি, এই বিষয়গুলো কিন্তু বা এই সেবাগুলো বা এই ব্যাংকিং প্রোডাক্টগুলো ডিজিটাল ব্যাংকিংয়ের সাথে সম্পর্কিত বা সংযুক্ত। এবং এই প্রসঙ্গগুলো ধরেই আমাদের দেশে যে কাজগুলো হচ্ছে, অন্য দেশ যে কাজগুলো এখন ভাবছে কিংবা অনেক দূর এগিয়েছে, সেই অভিজ্ঞতার মিশ্রণটি কেমন, সেই প্রসঙ্গগুলো নিয়ে আজকের আলোচনাটি করতে চাই। তার প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম ডিজিটাল ব্যাংকিং, প্রক্রিয়া ও সেবা। এ বিষয়ে আলোচনা করার জন্য এমন একজন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যার দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে একাধিক প্রতিষ্ঠানে, এবং এই প্রসঙ্গগুলো, বিশেষ করে ডিজিটাল মানি, এই প্রসঙ্গগুলোতে এখন তিনি একটি ভিন্ন দেশে কাজ করছেন, সেই দেশের গ্রাহক বা মানুষকে এই সুযোগ দেওয়ার জন্য। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে আছেন সলোমন আইল্যান্ডের আওয়ার টেলিকমের হেড অফ মোবাইল মানি মোহাম্মদ মাজিদুল হক। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই এই আলোচনাটি একটু করে নিতে চাই, এরপরে পর্যায়ক্রমে অন্যান্য আলোচনাগুলোতে আমরা যাব। সেটি হচ্ছে ডিজিটাল ব্যাংকিংয়ের যে ধারণা, এর যে কনসেপ্ট, সেই বিষয়টি নিয়ে এখনও যে সবাই পরিষ্কার এটি বলার আমরা বলতে পারছি না। এখনও মনে হচ্ছে যে কারোর মধ্যে স্পষ্ট হওয়ার ক্ষেত্রে কিছু ঘাটতি বা কিছু গ্যাপ আছে। আপনার কাছ থেকে যদি একটু শুনতে চাই, আসলে ডিজিটাল ব্যাংকিং বলতে একজন গ্রাহক বা একজন সাধারণ মানুষ কি বুঝবেন? ডিজিটাল ব্যাংকিংয়ের যে কনসেপ্টটা, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে ব্যাংকিং সেবাটাকে আমি কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যে টেকনোলজিটা ইউজ করব, সেই টেকনোলজিটা ইউজ করে আমি কাস্টমারের কনভিনিয়েন্সটাকে যদি আমি কনসিডার করি, তাহলে আসলে কাস্টমারের ম্যাক্সিমাম কনভিনিয়েন্সটাকে যদি আমি এনশিওর করি থ্রু টেকনোলজি, দ্যাটস অ্যাকচুয়ালি ডিজিটাল ব্যাংকিং। বাট আলটিমেটলি যে সার্ভিসগুলো আমরা এখন এতদিন ব্রাঞ্চে যেয়ে পেতাম অথবা টিপিক্যাল ব্যাংকিং নিয়মে যেভাবে পেতাম, সেটাকে টেকনোলজির থ্রুতে কত ইজিলি আমি কাস্টমারের কাছে পৌঁছায় দিচ্ছি, দ্যাট কুড বি দ্য ডিজিটাল ব্যাংকিং ডেফিনেশন। আমাদের দেশে যে প্রক্রিয়াগুলো ব্যবহার করা হচ্ছে, হয়তো ভবিষ্যতে আরও সেই নতুন যে আপডেট ভার্সন, সেগুলো ব্যবহার করা হবে। এই প্রক্রিয়ার উপরে কি গ্রাহকরা আস্থা রাখতে কতটা পারেন? যখনই কোনো কিছুতে পরিবর্তন আসে, সেটা সবসময় অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে। সো আলটিমেটলি আমাদের যে ব্যাংকিং সিস্টেম এতদিন ধরে চালু আছে, যে ব্রাঞ্চে যাব, একটা চেক বই নিব, সেই চেক বই দিয়ে টাকা তুলব, অথবা একটা জমা রসিদ লিখে আমি টাকা জমা দিব। সো এই কনসেপ্টটা থেকে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অলরেডি অনেকখানি অ্যাডভান্স হয়ে গেছে। আপনি যদি খেয়াল করেন যে যখন এই যে বিকাশ, রকেট এরা ইন্ট্রোডিউস হলো 2010-এর শেষে বা 11-র দিকে, তখন কিন্তু মানুষ এই মোবাইল মানি বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। আস্তে আস্তে তার এই লার্নিং কার্ভটাকে নিয়ে যেয়ে এখন মানুষ কিন্তু কাউকে বোঝাতে হয় না যে হোয়াট ইজ বিকাশ, হোয়াট ইজ রকেট, সবাই জানে যে কী করতে হয়। ইভেন আপনি দেখেন যে ওদের কিন্তু মেনু বলেন, সেটা অ্যাপের মেনু হোক অথবা ইউএসএসডি, যেটা ওই স্টার 247 হ্যাশ ডায়াল করে, পুরোটা কিন্তু ইংলিশে। বাট স্টিল আমাদের লিটারেসি লেভেল যদি আমি কনসিডার করি বাংলাদেশে, বাট স্টিল দিস ইজ নট আ প্রবলেম নাও। সবাই জানে যে কোন মেনুতে যেয়ে কী সার্ভিস পাওয়া যায়। জিনিসটা এমন হচ্ছে যে সবার কাছে এই জিনিসটা এত ইউজ টু হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে এটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। বাট আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে ডিজিটাল ব্যাংকিংয়ে যাওয়ার জন্য বাংলাদেশ অলরেডি একটা অ্যাডভান্স লেভেলে চলে আসছে। এখন যে ডিজিটাল ব্যাংকিংয়ের আদার সার্ভিসগুলো, যেমন আমি সেভিংস করব ডিজিটালি, আমি লোন নিব ডিজিটালি, আমি আমার ফাইন্যান্সিয়াল লেনদেন সব কিছু আমি চেক করব আমার ডিজিটালি। ডিজিটাল বলতে আসলে
হলে তো আগের ব্যাংকিং সার্ভিসটাই আমি ডিজিটালি দিব। সো আলটিমেটলি সেই জায়গাটায় যাওয়ার জন্য আমার মনে হয় বাংলাদেশ অলরেডি প্রস্তুত, এবং মানুষের হাতে এখন প্রচুর স্মার্টফোন চলে আসছে বিকজ অফ লো প্রাইস এবং অ্যাভেলেবিলিটি। টেকনোলজির একটা প্রসঙ্গ তো একটা ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে অনুষঙ্গ বা বিষয়বস্তু হচ্ছে এটি, কিন্তু এর সাথে ডিজিটাল ব্যাংকিং এর যে লিটারেসির যদি আরো যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেক্ষেত্রে কর্মীকে প্রশিক্ষণ দেওয়া কিংবা তাকে এই বিষয়গুলো জানানো এবং সেই কর্ম পরিবেশটাও সেইভাবে তৈরি করা, এই প্রসঙ্গগুলোতে আমাদের কোনো ঘাটতি দেখছেন কিনা? বাংলাদেশের কোনো ব্যাংকগুলোর কার্যক্রমের প্রেক্ষাপটে কোনো ঘাটতি কি আপনার চোখে ধরা পড়ছে? ফাইন্যান্সিয়াল লিটারেসি বা ডিজিটাল যে লিটারেসি সেটা আসলে আমার মনে হয় যে শুধু একটা পার্টিকুলার অর্গানাইজেশনের দ্বারা সম্ভব না। সো এটা একটা অ্যাকুমুলেটেড ওয়েতে আসা উচিত, এবং সেটা এমন না যে শুধু আমাদের ব্যাংকিং সেক্টর থেকে আসবে, ইট হ্যাজ টু বি কামিং ফ্রম ইভেন গভর্নমেন্ট সেক্টর থেকেও আসা উচিত, ডেভেলপমেন্ট সেক্টর থেকে আসা উচিত। বাট আলটিমেটলি দেয়ার ইজ স্টিল সাম গ্যাপ। আপনি যদি দেখেন যে মোবাইল ফাইন্যান্সিয়াল বা এজেন্ট ব্যাংকিং যে লেভেলে এখন আছে, এটা দিয়ে আপনি হয়তো বা মোস্টলি স্টিল সেন্ড মানি বা ছোটোখাটো বিল প্রদান বা এইসব কাজগুলো করছেন, বাট ডিজিটাল ব্যাংকিং কিন্তু আরও ভাস্ট। এখানে আপনি আরও প্রচুর সার্ভিস আপনি কাস্টমারের জন্য নিয়ে আসবেন। সো ওই লিটারেসি লেভেলটা আসতে হবে, ট্রাস্টটা বিল্ড করতে হবে, কনফিডেন্সটা গ্রো করতে হবে। সো ডেফিনেটলি দেয়ার আর স্কোপস, at least of course there is something already happened, যেটা মানুষের ট্রাস্ট অলরেডি তৈরি হচ্ছে। বাট এটাকে যদি আরও সামনে আগায় নিতে হয়, তাহলে আমার মনে হয় যে অ্যাকুমুলেটেড কম্বাইনিং ওয়েতে যদি এই এফোর্টগুলো একটা ইন্টিগ্রেটেড ওয়েতে ভাবতে হবে, ইন্টিগ্রেটেড ওয়েতে ভাবতে হবে। এবং এই যে গ্যাপগুলোর কথা আপনি বলছেন, যে এই গ্যাপগুলো না থাকলে এই সেবাকে আরও বেশি প্রসারিত করা যাবে, গ্রাহককে আরও বেশি সম্পৃক্ত করা যাবে। এই যে গ্যাপ যেগুলো দেখছেন, সেক্ষেত্রে আমাদের যে সকল ব্যাংকের যে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কী করতে পারে, কিংবা এই ডিজিটাল ব্যাংকিংকে আরও বেশি বিস্তৃত করার প্রসঙ্গে কোনো নীতিগত যে প্রক্রিয়াগুলো, আপনি তো সলোমন আইল্যান্ডে কাজ করছেন, সেখানকার অভিজ্ঞতা আছে, সেখানে এই যে মোবাইল মানি নিয়ে কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে যে নীতিমালা বলুন বা কোনো যে সমস্ত নির্দেশনাগুলো রয়েছে, এটাকে আরও বেশি কর্ম উপযোগিতা সৃষ্টির জন্য এর প্রয়োগের জায়গাটা কেমন হতে পারে, পাশাপাশি যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো দূর করার জন্য কি করা যায়, এই প্রশ্ন দুটি আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গী থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, ডিজিটাল ব্যাংকিং প্রক্রিয়া ও সেবা, সম্মানিত আলোচক হিসাবে আছেন মোহাম্মদ মাজিদুল হক। মাজিদ ভাই, যে প্রশ্নটি, দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে গ্যাপগুলো আছে, যে ডিজিটাল ব্যাংকিংকে আরও বেশি প্রসারিত করা, এবং আমরা তো এখন দেখছি যে খুব বড় যে লেনদেনের প্রসঙ্গগুলোতে অনেকেই কিন্তু আবার সেই টিপিক্যাল ব্যাংকিংয়ের প্রতি আস্থা রাখছে। তার মানে এখানে কিছুটা হলেও তো মানুষ বিশ্বাস বলুন অথবা আরও একটু দেখা প্রয়োজন, এরকম একটা ভাবনাও কিন্তু আছে। তো এই গ্যাপগুলো কিভাবে দূর করা যায়? পলিসি লেভেল থেকে আমি যদি বলি, আসলে এই গ্যাপগুলোর ভিতরে আমি যদি বলি, একটা হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। এখন পর্যন্ত আমি বলি যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, এজেন্ট ব্যাংকিং অনেকগুলো সেক্টর কিন্তু আছে, বাট তাদের ভিতরে এই ইন্টারঅপারেবিলিটিটা এখন পর্যন্ত ওইভাবে নাই। হ্যাঁ, কিছু ইনিশিয়েটিভ ছিল, কিছু কাজ করছে, কিছু করছে না, টু সাম এক্সটেন্ট অ্যাডহক বেসিসে কিছু হচ্ছে। যেমন আমি জানি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডাররা স্পেসিফিক্যালি ব্যাংকগুলোর সাথে যাচ্ছে, যে প্রত্যেকটা ব্যাংকের সাথে সেপারেটলি ইন্টিগ্রেট করছে তাদের সিস্টেমকে, সেম ওয়ে আদার প্রোভাইডার্সরাও একইভাবে কাজ করছে। বাট আপনি চিন্তা করেন যে ইন্ডিয়ায় কী হচ্ছে। ইন্ডিয়ায় ইউপিআই নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেটা কিন্তু ওদের সেন্ট্রাল ব্যাংক থেকে ড্রিভেন, এবং সেই ইউপিআই যত ধরনের পেমেন্ট প্ল্যাটফর্ম প্রোভাইডার অর ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আর এনি আদার, সবাইকে একটা প্ল্যাটফর্মে ইন্টিগ্রেট করছে। এই জায়গাটায় আমাদের একটা ভালো লেভেলের গ্যাপ আছে, যেটা আমরা দেখতে চাই বা দেখতে পারি, ফোকাস দিতে পারি। সেকেন্ড আর একটা বলতে পারি যে ডেটা শেয়ারিং। আপনি দেখেন যে আমাদের দেশে যে ডেটা শেয়ারিং যে জিনিসটা, আমাদের কিন্তু প্রচুর ডেটা অ্যাভেলেবেল আছে। সেটা আপনি বলেন যে মানুষের কেওয়াইসি মানে নো ইউ কাস্টমার রিলেটেড ইনফরমেশন, আপনি যখন সিম কার্ড কিনছেন আপনার কিন্তু ইনফরমেশন অলরেডি টেলিকমের কাছে আছে, আবার একই সাথে আমার ইলেকশন কমিশনের কাছে আমাদের ডেটাবেসগুলো আছে। সো এই ডেটাগুলো যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টেলিকম অপারেটর, সেন্ট্রাল ব্যাংকের থ্রুতে অথবা পলিসির থ্রুতে আমরা যদি ইউজ করতে পারতাম একজন পার্টি আরেকজন পার্টির ডেটাগুলো, ইট কুড বি মাচ মোর ইজি আপনার পেনিট্রেশন এবং আপনার এই ডেটাগুলো ইউজ করে কাস্টমারের কাছে পৌঁছানো। মানে এখানে যে হচ্ছে না, সেটা কি ট্রান্সপারেন্সির কোনো ঘাটতি, যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, স্বচ্ছতা জবাব দিতে থাকবে কিনা? এই জিনিসগুলো, এটা একটা ন্যাশনাল লেভেল ইনফ্রাস্ট্রাকচার অ্যাকচুয়ালি। সো এটা ন্যাশনাল লেভেল পলিসি থেকে আসতে হবে। আমরা যখন ডিজিটাল ব্যাংকিং নিয়ে কথা বলছি, লোন, সেভিংস, এভরিথিং হ্যাজ টু বি ডিজিটাল। আমি লোনের জন্য অ্যাপ্লাই করব, লোন উইল বি, মানে আমার কোনো ফিজিক্যাল পেপার লাগবে না, সাডেনলি লোন আমার যে অ্যাকাউন্ট অথবা যে
ওয়ালেট আছে সেখানে ক্রেডিট হবে। বাট এইটা হওয়ার জন্য আমাদের কিন্তু সেন্ট্রাল ব্যাংকের একটা সিআইবি সিস্টেম আছে, যেখানে আপনার প্রত্যেকটা ক্রেডিট যারা নেয় তাদের ওখানে রেকর্ড আছে। এই পুরো জিনিসটাকে ডিজিটাইজ করার জন্য দেয়ার আর সো মেনি আদার নোডস আছে যেগুলোকে আমাদেরকে আসলে কনসিডার করতে হবে পলিসি সাইড থেকে অ্যাজ ওয়েল অ্যাজ টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার সাইড থেকে। এই জিনিসগুলো যদি করতে পারি ডেফিনেটলি ইট উড বি সাকসেসফুল অ্যান্ড ইট উইল রান ফর শিওর। মানে গ্রাহকের আস্থার জায়গাটা বৃদ্ধি করার জন্য কি করা যায়? গ্রাহকের আস্থাটা আসলে মেইনলি ক্যান বি জেনারেটেড থ্রু কাস্টমার অ্যাওয়ারনেস। সেটা যদি আপনি চিন্তা করেন যে যদি সেন্ট্রাল বাংলাদেশ ব্যাংক যদি বলে যে এই দিস ইজ সামথিং বা আমরা নিয়ে আসছি, এটা অ্যাকসেপ্টেবল, এইটার ভ্যালুটা কতখানি হবে, আর যদি একটা পার্টিকুলার কোনো একটা অর্গানাইজেশন বলে তার ভ্যালুটা কোথায়। সো ইট হ্যাজ টু বি কামিং ফ্রম বোথ গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর এবং আপনার ডেভেলপমেন্ট সেক্টর, যতগুলো সেক্টর আছে তারা একসাথে এটা নিয়ে আসতে হবে। লিটারেসি লেভেল ইজ ইম্পর্টেন্ট ইন অর্ডার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, ট্রাস্ট, কনফিডেন্স। মানে সেক্ষেত্রে এই যে লিটারেসি বা ডিজিটাল ব্যাংকিং লিটারেসির যে প্রসঙ্গ, সেক্ষেত্রে আমাদের ব্যাংকগুলোর তো প্রতিটি ব্যাংকেরই কিন্তু একটি নিজস্ব ট্রেনিং বা হিউম্যান রিসোর্সের যে বিল্ড আপ বলি অথবা সেখানে দক্ষতার বৃদ্ধির জন্য একটা ট্রেনিং সেন্টার সেটি কিন্তু আছে। কিন্তু একটি ট্রেনিং সেন্টার শুধু থাকলেই তো হবে না, এর তো ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। সেই ব্যবহারটা কি এই ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসঙ্গটি সামনে রেখে ব্যাংকগুলো কি ব্যবহার করতে পারছে যথাযথভাবে? আমি জানি যে ব্যাংকগুলোর একটা ট্রেনিং অ্যান্ড রিসার্চ আপনার উইং থাকে, তারা ইউজুয়ালি কাজ করে, বাট মোস্টলি তারা যেটা করে তারা ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ডিং কাজ করে। বাট আপনি যদি দেখেন যে এক্সটার্নাল লাইক কাস্টমার লেভেল, সেই এফোর্টটা আমি বলবো যে খুব বেশি নাই। টু সাম এক্সটেন্ট অফকোর্স মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার এখানে অনেকাংশে আগানো। তাদের অ্যাক্টিভিটিগুলো দেখেন, তাদের মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটিগুলো কিন্তু কাস্টমার সেন্ট্রিক। তারা কাস্টমারকে বোঝানোর জন্য বিভিন্ন কমিউনিকেশন করতেছে, বিভিন্ন ক্যাম্পেইন করছে। বাট ব্যাংকগুলো যে মাইন্ডসেট নিয়ে কাজ করে, আমার মনে হয় এখানে একটা মাইন্ডসেট চেঞ্জিংয়ের একটা ব্যাপার আছে। সো আমি শুধু বললাম ডিজিটাল, বাট স্টিল আমার মাইন্ডসেটটা কিন্তু সে আগের মতো, দ্যাট মাইট নট বি অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে ওই পরিকল্পনায় এখনো পর্যন্ত শতভাগ আমাদের অনেক ব্যাংকগুলো যেতে পারছে না। আপনি চিন্তা করে দেখেন যে আমাদের কিন্তু এই যে জেন জি বলি বা ইয়াং জেনারেশন, তারা কিন্তু এখন সামনে আসছে। সো তাদের ডিমান্ড আর আগের যে যারা ছিল, একটা তো জেনারেশন গ্যাপ তো আছে, জেনারেশন গ্যাপ আছে। সো তারা যে জিনিসটা চায় সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে তাদের জন্য প্রোডাক্ট অ্যাপ্রোপ্রিয়েটলি ডিজাইন করে নিয়ে যেতে হবে। সো ফর এক্সাম্পল, এতদিন আপনি ইউজ টু ছিলেন চেক রাইটিং, জমা রসিদ লেখাতে, বাট ডু ইউ থিঙ্ক যে জেন জি এই জিনিসটা পছন্দ করে কিনা? তারা যখন মোবাইল অ্যাপটা খুলছে তারা আসলে কি দেখতে চায়? মোবাইল অ্যাপটাকে কতগুলো তারা মোবাইল দিয়ে অনেক কাজ সম্পন্ন করতে চায়, করছে আর সম্পন্ন করছেও তারা, এবং এই প্রক্রিয়াতেই তারা অভ্যস্ত হয়েছে এবং হচ্ছে, ভবিষ্যতে আরো বেশি হবে। কিন্তু সেইভাবেই তো আমার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনা প্রস্তুতির জায়গাটিও থাকতে হবে। আপনি যখন দেশে কাজ করেছেন তখন এই প্রসঙ্গে ডিজিটাল ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং যেভাবে আমরা বলি ডিজিটাল লোনের প্রসঙ্গে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা বা তাদের যে গাইডলাইন যেটি আছে সেটি কতটা প্রয়োগ হচ্ছে, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি আজকে আমরা আলোচনা করছি ডিজিটাল ব্যাংকিং প্রক্রিয়া ও সেবা, যে প্রশ্নটি মাজিদুল হক ভাই রেখে যাওয়া, আসলে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা সেটি ব্যাংকগুলো কতটা অনুসরণ করছে, যদি করতে না পারে তাহলে ঘাটতিগুলো কোথায়, কিভাবে পূরণ করা যায়? ডিজিটাল ব্যাংকিং আসলে কনসেপ্টটা কিন্তু বাংলাদেশ খুব বেশি পুরনো না, এটা নতুন আসছে। এবং আপনি যদি দেখেন ডিজিটাল ব্যাংকিং রেগুলেশন বা লাইসেন্সিং এটাও শুরু হয়েছে মাত্র ভেরি রিসেন্টলি। সো আমি জানি না যে এটা কতটুকু প্রয়োগ এখন পর্যন্ত হবে, বা কারণ এখন পর্যন্ত ডিজিটাল ব্যাংকিং কখনো বাংলাদেশে এখনো লঞ্চ হয় নাই, যেটাকে অ্যাজ পার দ্য রেগুলেশন আমি যদি বলি। ডিজিটাল ব্যাংকিংয়ের অলরেডি কিছু কাজ কিন্তু বাংলাদেশে হচ্ছে, যেমন আপনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলেন, সেটা বিকাশ, রকেট, নগদ এবং আদার যারা আছে, এজেন্ট ব্যাংকিং, ইট কুড বি অ্যানাদার ডিজিটাল ব্যাংকিং চ্যানেল। বিকজ আপনি আসলে জিনিসটা হচ্ছে কি, আপনি টেকনোলজি ইউজ করে আপনার ব্যাংকিং সার্ভিসটা কাস্টমার কাছে কীভাবে পৌঁছায় দিচ্ছেন। সো সেই অ্যাঙ্গেলে আমি বলবো যে বাংলাদেশ ইজ রিয়েলি সাকসেসফুল ইন এই মোবাইল মানি বা এজেন্ট ব্যাংকিং কনসেপ্টে। আপনি দেখেন, আপনি যদি আদার দেশগুলোর কম্পেয়ার করেন, বাংলাদেশ ইজ রিয়েলি অ্যাডভান্সড এইসব জায়গায়। আপনি আমাদের অ্যাক্টিভ কাস্টমার বলেন, আমাদের ট্রানজ্যাকশন গ্রোথ বলেন, আমাদের কাস্টমারের অ্যাকসেপ্টেন্স বলেন, এই সার্ভিসগুলো নিয়ে উই আর রিয়েলি ডুইং গুড। এখন দেখেন সেন্ট্রাল ব্যাংক আরও নেক্সট লেভেলের পলিসি নিয়ে আসছে, রেগুলেশন নিয়ে আসছে। সো আই গেস আমরা এগুলো জানতে পারবো যখন এই সার্ভিসগুলো আসবে, যে সেন্ট্রাল ব্যাংক বা রেগুলেটরস তারা কিন্তু তাদের মতো করে পলিসি আনবে, কান্ট্রি লেভেলের আন্ডারস্ট্যান্ডিং এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী পলিসি নিয়ে আসবে।
বাট যখন আমি অ্যাজ অ্যান অর্গানাইজেশন সার্ভিসটা নিয়ে আসছি, আমি কিন্তু পলিসিটাকে মাথায় রেখে আমি চিন্তা করবো যে পলিসির ভিতরে থেকে অ্যাজ কমপ্লায়েন্সটাকে মেনটেন করে কতটুকু কনভিনিয়েন্স অ্যান্ড হ্যাসল ফ্রি ওয়েতে আমি কাস্টমারকে দিতে পারি। ইটস আপ টু মি যে আমি প্রসেসটা কিভাবে ডিজাইন করছি। মানে এই প্রসঙ্গে মাজেদুল হক ভাই আরও কিছু প্রসঙ্গ, যদিও সেগুলো আলোচনার জন্য একটি আলাদা আলাদা বিষয় ধারণ করে, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের প্রসঙ্গ কিংবা ডিজিটাল লোন, বিশেষ করে এজেন্ট ব্যাংকিংয়ের প্রসঙ্গটা একটু শুনতে চাই, যেহেতু আপনাকে পেয়ে গেছে আজকের আলোচনায় আমরা। এটিও একটি নতুন মাত্রা আমরা দেখছি যে ব্যাংকিং প্রোডাক্টের ক্ষেত্রে মানুষ এখানে যাচ্ছে এবং সেটি তার প্রয়োজনই সেখানে সে যাচ্ছে, আস্থাও রাখছে, কিন্তু খুব একটা বেশি যে এটাকে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে ব্যাপারটি এরকমও নয়। আবার যারা এই ডিজিটাল ব্যাংকিংয়ের পেছনে যারা কাজ করেন, যিনি এটি উদ্যোগটি নিয়ে থাকেন, তারাও নানা সময় নানা ধরনের অভিযোগ শব্দটা আমি ঠিক বলতে চাই না, বক্তব্য বা মন্তব্য করে থাকেন যে আসলে আরেকটু সহযোগিতা পেলে তিনি এটাকে আরও বেশি ঢেলে সাজাতে পারতেন। শুনতে চাই। আপনি যদি দেখেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস লাইক বিকাশ, নগদ, রকেট, তাদের সার্ভিসের কিন্তু একটা লিমিট আছে। আপনি একটি স্পেসিফিক লিমিট পর্যন্ত লেনদেন করতে পারবেন, আপনি ব্যালেন্স হোল্ড করতে পারবেন। বাট এজেন্ট ব্যাংকিং যেটা করছে, এই সার্ভিসটাকে আরেকটু প্রসার করানোর জন্য চেষ্টা করছে, এবং আপনি একটা টিপিক্যাল ব্যাংকিং যে সার্ভিসগুলো সেটা আপনি এজেন্ট ব্যাংকিংয়ের থ্রুতে নিতে পারবেন। আপনি ট্রুলি একটা সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করতে পারবেন, আপনি লোন অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি বড় বড় লেনদেন করতে পারবেন লাইক আরটিজিএস এবং ন্যাশনাল যে সুইচগুলো আছে সেটার থ্রুতে। বাট যেটা হয়, যেহেতু আপনি একটা কাইন্ড অফ একটা ব্রাঞ্চের মতো সার্ভিস দিচ্ছেন ওই সব পয়েন্টগুলো দিয়ে, দেয়ার আর অলওয়েজ অ্যান ইস্যু অফ কমপ্লায়েন্স, বিকজ আপনি নিজস্ব লোক দিয়ে এটা করছেন না, নিজস্ব কমপ্লায়েন্স টিম দিয়ে এটা করছেন না, এটা থ্রু আ থার্ড পার্টি এজেন্সি। সো আমার মনে হয় যে এই জায়গাটায় একটা ব্যাপার হচ্ছে যে কমপ্লায়েন্সের একটা গ্যাপ অলওয়েজ থাকে, যেটা ব্যাঙ্কগুলোকে খুব স্ট্রিক্টলি মনিটর করতে হয়, যার কারণে ব্যাঙ্কগুলো খুব ওপেনও হতে পারে না। এটা আমি বলবো না যে ব্যাংকের অলওয়েজ ব্যাংকেরই একটা মাইন্ডসেট, এরকম না। বিকজ অফ দ্য কমপ্লায়েন্স ইটসেলফ আপনাকে একটু রিজিড হইতেই হয় এই ক্ষেত্রে, যে আমি যখন নতুন কিছু নিয়ে আসছি আমাকে চিন্তা করতে হবে কাস্টমারের পার্সপেক্টিভ থেকে। সবসময় প্রোভাইডারের সাইড থেকে চিন্তা করলে আসলে সেটা কখন এক্সপানশন লেভেলে যাবে না। আপনি চিন্তা করেন যে আমরা যেভাবে ব্যাংকিং চিন্তা করতাম এভাবে যদি করতাম, তাহলে বিকাশ, রকেট, নগদ আসতো না, এটা এই এজেন্ট ব্যাংকিং আসতো না। সো ওই জায়গা থেকে বের হয়ে আমাকে আসতে হবে। সো আমি বলবো যে অফকোর্স কমপ্লায়েন্সটাকে মেনটেন করে ব্যাংকার বা আমাদের মতো লোকজনের যদি মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে পারি, অফকোর্স এখন যে লেভেলে আমরা আছি আরো অনেক বেশি প্রসারিত হবে। এবার একটু মাজেদুল হক ভাই, সলোমন আইল্যান্ডের যে আওয়ার টেলিকমের আপনি যে মোবাইল মানির হেড হিসেবে কাজ করছেন, সেখানকার অভিজ্ঞতা একটু শুনতে চাই। তারা কিভাবে ভাবছে এবং আপনি তাদেরকে কিভাবে সহযোগিতা করেছেন? ওখানে প্রথম যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ওরা খুব ছোট একটা মার্কেট, মাত্র 1 মিলিয়নের থেকে কম লোক সংখ্যা, 8 লাখের মতো। সো আপনি এত কম মানুষজনকে নিয়ে একটা বিজনেসকে প্রফিটেবল করাটা, দিস ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। এটা খুবই ছোট একটা দেশ, বাট পলিটিক্যালি এবং জিও পলিটিক্স এখানে হিউজ ইনফ্লুয়েন্স আছে। এখানে আপনি বলেন পশ্চিমা ওয়েস্টার্ন কান্ট্রি, অস্ট্রেলিয়া, চায়না, প্রচুর এখানে ইনফ্লুয়েন্স এখানে আছে। সো আলটিমেটলি আমি যখন ওখানে কাজ করছি, আমি দেখছি যে ওখানে শুধুমাত্র ওখানকার যে পপুলেশন তাকে না, অ্যাট দ্য সেম টাইম আমাকে সার্ভ করতে হচ্ছে অস্ট্রেলিয়ান, চাইনিজ, ইউএসএ সিটিজেনকেও আমাকে সার্ভ করতে হচ্ছে। বাট আপনাকে সার্ভিসে যখন ডিজাইন করতে হচ্ছে, আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ডিজাইন করার জন্য চায়নার যে ভদ্রলোকগুলো ওখানে আছে তারা অলরেডি জানে যে ডিজিটাল ব্যাংকিং কি। বাট অন দ্য আদার হ্যান্ড যখন আপনি ওখানকার স্থানীয়দের জন্য দিচ্ছেন, তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা লিটারেসি লেভেল অনেক লো। তার মানে এই দুইটা ধারণা বা প্রত্যাশার মধ্যে একটা সমন্বয় করতে হচ্ছে। সেটা তো নিশ্চয়ই কঠিন কাজ। সেটা কঠিন কাজ। সেটাকে সহজ করছেন কিভাবে? এই জায়গাটা আমরা আসলে তখন ডিজাইন করছি যে এমনভাবে যেন এটা এমন একটা মিডল পয়েন্টে আমরা থাকি, সো দ্যাট আমি ওই পার্টিকুলার কাস্টমারের এক্সপেকটেশনটাকে আমি মেনটেন করলাম, আবার নতুন যে যারা এখনো শেখে নাই বা দেখে নাই তাদের এক্সপেকটেশনটাকেও আমি দেখছি। আপনি দেখেন যে বাংলাদেশ একটা দেশ যেখানে নদীমাতৃক দেশ, বাট ইটসেলফ আমরা খুব কানেক্টেড একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্ট। বাট ওখানে একটা দেশ যেটা 900টা আইল্যান্ড নিয়ে একটা দেশ, আর ছোট 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 আইল্যান্ড, প্রত্যেকটা আইল্যান্ডে কেউ না কেউ থাকছে। আপনি ওকে কানেক্ট করবেন কিভাবে? আপনি ওদের কমিউনিকেশনই হয় শিপের থ্রুতে বা বোটের থ্রুতে। সো আলটিমেটলি ও যখন ফাইন্যান্সিয়াল সার্ভিস নিবে, আমি কিভাবে ডিস্ট্রিবিউশন করবো ওখানে? দিস ইজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ যেটা আমাদের জন্য। নিশ্চয়ই এগুলোকে মাথায় রেখেই তো কাজ করতে হচ্ছে। এইটাকে নিয়ে কাজ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাজেদুল হক ভাই, আপনার এই প্রফেশনাল নলেজ প্রয়োগের মধ্য দিয়ে আপনার যেরকম একটি পেশাগত পরিচয় হচ্ছে, পাশাপাশি সলোমন আইল্যান্ডের যারা বাসিন্দা তারাও বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। মাজেদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।